বলো, শুনতেছি। আজকে সিটি কোশ্চেন সম্পর্কে একটু জিজ্ঞেস করতাম, শেষ করে দেবেন স্যার? অবশ্যই বলো বলো। অনেকের সিটি দেখলাম স্যার, মানে একটা যে টেম্পারেচারে স্যার ডিস্ট্রিবিউশনটা দেওয়া আছে, অন্য একটা টেম্পারেচারে স্যার ইমিসি পাওয়ার হচ্ছে বের করতে হচ্ছে। বুঝি না তোমার কথা। স্যার কয়েকটা কোশ্চেনে দেখলাম স্যার, মানে জি টেম্পারেচারে স্যার স্পেক্ট্রাল ডিস্ট্রিবিউশনটা দেওয়া আছে, যে সারফেসের টেম্পারেচারটা, হ্যাঁ, আরেকটা টেম্পারেচারে ইমিসি পাওয়ার, টোটাল ইমিসি পাওয়ার, আর হচ্ছে স্যার টোটাল ইমিসি পাওয়ার, আর হচ্ছে ইমিসিভিটি বের করতে হচ্ছে। স্যার দেওয়া আছে স্যার, লেখা আছে যে ন্যাট্রিয়াসটার 1000 কেলভিন টেম্পারেচারে আছে ফলোইং ডিস্ট্রিবিউশন, আর বের করতে বলছে স্যার 2000 কেলভিন টেম্পারেচার। এটা কি, এটা কোন কোশ্চেনে আছে দেখি আমি। আছে তোমার 2000 কেলভিনে। আচ্ছা, এটাতে ভুলে বোধহয় ইয়েতে চলে গেছে। তোমরা যদি 1000 কেলভিন, আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। 2000 ধরে করছি স্যার, মানে 2000 ধরে করছি স্যার। 2000 ধরে তোমরা করছো, তাই তো? ঠিক আছে, সমস্যা নাই। তোমাদের যদি 2000 ধরে করো, আমি ওইটাই আমি কাউন্ট করবো। স্যার 1000 ধরে করছি স্যার। তোমরা যেটা দিয়ে 2000 ধরে করছো, আমি ওইটা ধরে কাউন্ট করে নিব। তার মানে তোমরা ধরে নিয়েছো যে 2000 কেলভিন যেটা দেওয়া আছে ওটা আসলে 1000 কেলভিন হবে, তাই তো? এটা ধরে নিয়ে করছো আর কি। আমি ওইভাবে মার্কিং করবো আর কি। তোমরা তোমাদের কোশ্চেনে তো তোমরা লিখে দিছো যে তোমরা 1000 কেলভিন ইউজ করছো, তাই তো? জি স্যার। আচ্ছা ঠিক আছে, ভাবে এই জিনিসটা কাউন্ট করবো আর কি। ভুল হয়ে গেছে, খেয়াল করি নাই। আচ্ছা স্যার, 1000-এ ইমিসিভিটি আর 2000-এ স্যার ওই যে পাওয়ারটা বের করলে হবে না স্যার? আমি তো বললাম যেহেতু মিস্টেক আছে, আমি ওইভাবেই তোমার দিব। 1000-এ তোমরা ইমিসিভিটি বের করছো, আর 2000 কেলভিনে তোমরা ওই জিনিসটা করছো, তাই তো? মানে এক একজন এক একভাবে করছো, আমি ওইভাবে জিনিসটা জাজ করে মার্কস দিব। জেনারেলি স্যার টোটাল এমিসিভিটি কি মানে টেম্পারেচারের সাথে চেঞ্জ হয়? ইমিসিভিটি তো তোমার যেটা হবে যে তোমার যদি টেম্পারেচার চেঞ্জ হয়, তোমার এখানে দেখতে হবে যে তোমার মানে মানে একটা হচ্ছে ইমিসিভিটি এজ এ ফাংশন অফ কি থাকে, হচ্ছে তোমার ল্যামডা আর একটা কি টেম্পারেচার, তাই তো? এখন তোমার টেম্পারেচার চেঞ্জ হওয়ার সাথে সাথে তোমার ল্যামডার সাথে যে ইমিসিভিটির যে রিলেশনশিপ, সেটাও তো তোমার কি হয়, চেঞ্জ হয় কি না? খেয়াল আছে? জি স্যার, চেঞ্জ হবে তো স্যার। চেঞ্জ হয়ে যায়। তাহলে তোমার ইউজুয়ালি যেটা হয় যে সার্টেন টেম্পারেচার যেটা, ওইটাই তোমাকে আসলে ইউজ করতে হবে। থ্যাংক ইউ। আসলে আমার এই জিনিসটা খেয়াল হয় নাই, টাইপও হয়ে গেছে আর কি। আচ্ছা, আমি আবার তাহলে শুরু করি। আচ্ছা, দেখা যাচ্ছে স্ক্রিন? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। ঠিক আছে, তোমাদের বইয়ের যে প্রবলেম, আমি তো কনভেকশন পড়াচ্ছিলাম, কনভেকশন প্রবলেমটা একটু দেখো। এক্সাম্পল 6.3 যেটা যে বলা হচ্ছে, at some location on surface of pan of water, measurement of partial pressure of water vapor, এটা PA partial pressure atmosphere, এটা একটা ফিগার দেয়া আছে। বলছে যে কনভেকশন মাস ট্রান্সফার কোএফিশিয়েন্ট HMX এটা বের হবে। এখানে আসলে যেটা বলতেছে, ফিগার দেখো, এখানে ওয়াটার আছে একটা প্যানের মধ্যে। এখানে ওয়াটারের ভেপার প্রেসার মেজার করা হচ্ছে এই সারফেস থেকে উপরের দিকে, অর্থাৎ ওয়াই ভ্যালু এখানে 0, যত উপরে যাচ্ছে তোমার এইভাবে তোমার এটা ভ্যারি করতেছে। পার্শিয়াল প্রেসার অফ ওয়াটার এজ এ ফাংশন অফ ওয়াই, অর্থাৎ এদিকে ভ্যালু ওয়াই, এদিকে পার্শিয়াল প্রেসার। এভাবে যদি আমরা কার্ভ ড্র করি, এরকম একটা কিছু পাবো। এখান থেকে বলা হচ্ছে যে আমাকে বের করতে বলছে কি, কনভেকশন মাস ট্রান্সফার কোএফিশিয়েন্ট যেটা এই লোকেশনে, সেটা বের করতে বলছে। আমরা যেটা বুঝতে পারি যে মানে এখানে ওয়াটার ভেপারের কথা বলা হচ্ছে, তো এয়ার এর উপর দিয়ে ফ্লো করবে। তো এয়ার যে ফ্রি স্ট্রিম ফ্লো করতেছে, তার একটা টেম্পারেচার আছে যেটা টিনফিনিটি। এখানে পার্শিয়াল প্রেসার অফ স্পিসিস এ যেটা ভেপারের প্রেসার আছে, সেটা ফ্রি স্ট্রিমে একরকম পাবো, সারফেসে একরকম পাবো। সারফেস থেকে তোমার যখন ফ্রি স্ট্রিমে যাচ্ছে, যেটা আমাদের কনসেন্ট্রেশন বাউন্ডারি লেয়ার, সেখানে এভাবে ভ্যারি করতেছে। আর ওয়াটারের একটা সার্টেন টেম্পারেচার আছে, যেটা হচ্ছে টিএস, তাই তো? এখানে আমাদের অ্যাজাম্পশন যেটা ওয়াটার ভেপারটাকে আমরা আইডিয়াল গ্যাস হিসেবে আমরা ট্রিট করতে পারি,
আর কন্ডিশনগুলোকে আমরা যদি আইসোথার্মাল বলি তাহলে আমরা এগুলো কাউন্ট করা যায়। তো এখানে আমরা এর আগে যে কনসেন্ট্রেশন বাউন্ডারি লেয়ার করে আসছিলাম সেখানে মাস ট্রান্সফার কোএফিসিয়েন্ট যেটা সেখানে আমার ডিফিউসিভিটি লাগবে। ডিফিউসিভিটির প্রপার্টিটা তোমাদের যেটা করতে হবে এটা আইদার গিভেন থাকবে অথবা তোমাদের টেবিল থেকে বের করতে হবে। তো আমার যদি এয়ারের ভিতরে ওয়াটারের এই ডিফিউসিভিটি আমরা দেখি ডিএবি, এটা হলো হচ্ছে 0.288 ইনটু 10 টু দি পাওয়ার -4 মিটার স্কয়ার সেকেন্ড। আসলে বইয়ের টেবিল থেকে নেওয়া। আমাদের যে ইকুয়েশন আমরা এগুলোকে মানে গত ক্লাসে ডিরাইভ করে আসছিলাম যে মাস ট্রান্সফার কোএফিসিয়েন্ট, এটা হচ্ছে এরকম একটা রিলেশনশিপ ছিল ডিফিউসিভিটি ইনটু মানে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। আমরা যদি কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টকে আমরা চাইলে মানে একটা বলতে পারি যে হচ্ছে মোলার কনসেন্ট্রেশন দিয়ে আমরা ভাগ করতে পারি অথবা যেটা করতে পারি মাস ট্রান্সফারের যদি চলে যায় মাস ট্রান্সফার কোএফিসিয়েন্ট যেতে পারি। সেক্ষেত্রে একটা হচ্ছে আমরা মানে এখানে যেটা ইউজ করছি এটা হচ্ছে ডেনসিটি মানে ডেনসিটির যেটা ভেরিয়েশন ডেনসিটি গ্রেডিয়েন্ট এই ফর্মুলাটা আমরা ইউজ করতে পারি। এটা ছাড়া আরেকটা ফর্মুলা আছে সেটার ক্ষেত্রে আমরা যেটা করি কনসেন্ট্রেশন সরাসরি ইউজ করি। এখানে আমাদের যদি ফিগারটা দেখো এখানে আসলে পার্শিয়াল প্রেসার যেহেতু দেয়া আছে তো এই ডেনসিটি মানে ডিস্ট্রিবিউশনটা ইউজ করাটা আমাদের জন্য ভালো। এই জন্য এই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করতেছি। আর কোন ফর্মুলা তোমার জন্য অ্যাপ্লিকেবল সেটা তো তোমার প্রবলেম দেখে তোমাকে আইডেন্টিফাই করে নিতে হবে। এখন যেহেতু আমরা ব্যাপারটাকে আইডিয়াল গ্যাস হিসেবে কাউন্ট করতেছি সেক্ষেত্রে আমার পার্শিয়াল প্রেসারটাকে আমরা এই ফর্মে আমরা লিখতে পারি রো ইনটু আর। সেক্ষেত্রে আমার রো এ দিয়ে আমি রিপ্লেস করে দিব। আর আইসোথার্মাল কন্ডিশনের জন্য সেক্ষেত্রে আমার এই ডেনসিটি ডিস্ট্রিবিউশনটাকে আমরা পার্শিয়াল ডিস্ট্রিবিউশন যেটা পার্শিয়াল প্রেসারের এটা দিয়েও রিপ্লেস করে ফেলতে পারতেছি। সেক্ষেত্রে আমার নিচে থাকতেছে আমার যে সারফেসের partial pressure of A minus free stream এর partial pressure of A আর সারফেসে এই partial pressure of A যেটা আছে এটার গ্রেডিয়েন্টটা কিরকম এটা আমার জানা লাগে। তো এই জিনিসটা আসলে আমার যে ফিগার যেটা আছে এখান থেকে আমরা বের করে নিতে পারি। এটা আমার হচ্ছে কি del P over del Y at Y equals to 0 যদি দেখো যদি ফিগার দেখো এখানে আমার Y এর ভ্যালু 0 থেকে Y এর ভ্যালু বাড়ার সাথে সাথে আমার এই কার্ভটা এভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। আমার যখন এই পজিশনে আসতেছে এখানে দেখো পার্শিয়াল প্রেসারটা কি এই রিজনে আমার কনস্ট্যান্ট থাকতেছে। তার মানে এটাকে আমরা বলতে পারি এটা আসলে কি এই ভ্যালুটা কোন ভ্যালু। আমরা এখানে দেখো এখানে ফিগার লিখে দিয়েছে কি পার্শিয়াল প্রেসার অফ এ ইনফিনিটি। এই সিম্বলটার মিনিংটা কি? বাউন্ডারি লেয়ারের বাইরে বাউন্ডারি লেয়ারের বাইরে অর্থাৎ আমার যে ফ্রি স্ট্রিম যেটা আছে ফ্রি স্ট্রিমের পার্শিয়াল প্রেসার অফ স্পেসিস। এখানে স্পেসিস এটা হচ্ছে ভ্যাপার। তো ভ্যাপারের স্ট্রিম যখন আসতেছে এয়ারে সেখানে আমার এটার পার্শিয়াল প্রেসারটা কত সেটা হচ্ছে 0.02 অ্যাটমসফিয়ার, তাই তো? আর এর ভিতরে যদি আসে এটা আসলে আমার বাউন্ডারি লেয়ারের ভিতরে, বাউন্ডারি লেয়ারের বাইরে এটা বাউন্ডারি লেয়ারের ভিতরে। এখন আমার যদি সারফেসে যদি আমি এই পার্শিয়াল প্রেসারের গ্রেডিয়েন্টটা বের করতে চাই আমাকে যেটা করতে হবে এই কার্ভের এই পয়েন্টে আমি যেটা করবো একটা কি করবো একটা ট্যানজেন্ট থাকবে এবং ট্যানজেন্টের যে স্লোপ সেই স্লোপটাই আমার লাগবে। তাহলে আমি ডেল পি ওভার ডেল ওয়াই বের করতে পারবো অ্যাট y is equals to 0। যদি আমরা এটাকে এই মানে এটাকে ইন্টারপোলেট করি মোটামুটি দেখবা যে এইরকম একটা পয়েন্টে গিয়ে আসলে ইন্টারসেক্ট করতেছে। ইন্টারসেক্টেড পয়েন্ট যদি দেখি তাহলে y এর ভ্যালু যদি আমরা এখান থেকে মাপি মোটামুটি এখানে বলতেছে এটা 3 মিলিমিটারে গিয়ে মোটামুটি ইন্টারসেক্ট করতেছে। যদি তাই হয় তাহলে আমার এই ডেল পি ওভার ডেল ওয়াই সমান সমান আমরা চাইলে লিখতে পারি কি আমার এই পয়েন্টে যদি আসি এখানে y এর ভ্যালু 3 আর পার্শিয়াল প্রেসার অফ এ এটার ভ্যালু কত। যদি এই পয়েন্টে আমি আসি পার্টিকুলার এই পয়েন্টে যখন আসতেছি এখানে আমার y এর ভ্যালু কত 3 মিলিমিটার y এর ভ্যালু হচ্ছে কত 3 আর পার্শিয়াল প্রেসার অফ এ এই ভ্যালুটা কত হচ্ছে 0। আমার এই আমি কিন্তু এই মানে স্ট্রেট লাইনটার কথা বলতেছি, ঠিক আছে? আমি কিন্তু কার্ভে যাচ্ছি ট্যানজেন্টাল স্লোপ আমি বের করতে যাচ্ছি। তো ট্যানজেন্টের এই পয়েন্টে যদি আসি অর্থাৎ আমি যেটা করবো এই পয়েন্ট আর এই পয়েন্ট এই দুটো পয়েন্টের মাঝখানে যদি আমি স্লোপ টানি তার মানে আমার এই পয়েন্ট আর এই পয়েন্টের কোঅর্ডিনেট গুলো লাগবে। তো এখানে আমার y এর ভ্যালু 3 p এর ভ্যালু 0 আর এখানে হচ্ছে y এর ভ্যালু হচ্ছে কত 0 0 আর পার্শিয়াল প্রেসারের ভ্যালু কত 0.1 0.1।
এই ভ্যালুগুলো যদি পুট করি তাহলে আমি আসলে এই গ্রেডিয়েন্টটা বের করে ফেলতে পারবো। আর আমার ডিফিউসিভিটি আমার দেয়া আছে, সেক্ষেত্রে আমার এই ইকুয়েশনের মধ্যে বাদবাকি সবগুলো আমার কিন্তু নন হয়ে যাচ্ছে, তাই তো? এটা আমি জানি, এটা বের করে নিচ্ছি। এই দুইটা ভ্যালু যদি বসিয়ে দিই, পিএস এর ভ্যালুটা আমরা এখান থেকে পাচ্ছি। পিএস এর ভ্যালুটা হচ্ছে কত? 0.2 অ্যাটমসফিয়ার। এই ভ্যালুগুলো যদি বসিয়ে দাও, সেক্ষেত্রে তুমি সরাসরি এই এইচএমএক্স এর ভ্যালু বের করে নিয়ে আসতে পারবো। তো এখানে যেরকম সহজভাবে দেওয়া আছে, অনেক সময় সহজভাবে থাকবে না, এবং কোন কোন প্যারামিটার গুলোর সাথে সাথে এইচ এর ভ্যালু চেঞ্জ হয়ে যাবে সেটা তুমি বুঝতে পারতেছো। যেমন ধরো টেম্পারেচার চেঞ্জ হয়ে গেলে হয়তো দেখা যাবে যে পার্শিয়াল প্রেসার গুলোর ভ্যালু গুলো চেঞ্জ হয়ে যাওয়ার একটা পসিবিলিটি আছে, অথবা ডেন্সিটি গুলো চেঞ্জ হয়ে যাবে। আবার স্যাচুরেশন প্রেসার যদি তোমার ভিন্ন হয়, তখন তোমার ভ্যালু গুলো একরকম থাকবে না। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আমরা যদি মানে মানে এখন এতক্ষণ পর্যন্ত যে ফ্লো বললাম, আমরা ফ্লুইড মেকানিক্স পড়ে আসছো তোমরা, তো ল্যামিনার এবং টার্বুলেন্ট ফ্লো সম্বন্ধে তোমাদের আইডিয়া আছে। তো ল্যামিনার থেকে যদি টার্বুলেন্ট ফ্লো হতে চায়, তখন আমার এই যে কোএফিসিয়েন্ট গুলো আছে বা বাউন্ডারি লেয়ার গুলো যেভাবে আমার মানে মেকানিজম, সেই মেকানিজমে কিন্তু ভ্যারিয়েশন চলে আসে, তাই তো? তো এটা হয় যে সারফেস ফ্রিকশন, কনভেকশন ট্রান্সফার রেট, এগুলো কন্ডিশনের সাথে সাথে চেঞ্জ হয়ে যায়। তো আমরা যদি তোমার ভেলোসিটি বাউন্ডারি লেয়ারের ব্যাপারটা দেখি, আমাদের যে ল্যামিনার ফ্লো যেটা গত ক্লাসে আমরা দেখে আসছিলাম, সেটা মোটামুটি এতটুকু পর্যন্তই ছিল। এখানে আমার ফ্লো গুলো মোটামুটি ল্যামিনার ওয়েতেই আছে, অর্থাৎ যে ফ্রি স্ট্রিমের যে ডিরেকশন, সেটার সাথে এটার তেমন একটা চেঞ্জ নেই, মোটামুটি ডিরেকশন অলমোস্ট সেম। আমরা যদি কম্পোনেন্ট গুলো দেখি, ইউ আর ভি, এটা কম্পোনেন্ট নেই, ইউ কম্পোনেন্টের দিকেই তোমার বেশি আছে, এইদিকে অন্যদিকে খুব একটা বেশি একটা নাই, অর্থাৎ ওয়াই এক্সিস বরাবর ভেলোসিটি কম্পোনেন্টটা র্যান্ডমলি ডিস্ট্রিবিউটেড হচ্ছে না। এবং ইউ ইনফিনিটি যদি আমরা ভেলোসিটি প্রোফাইলটা আঁকি, ভেলোসিটি প্রোফাইলটা মোটামুটি এই ধরনের একটা কিছু আমরা পাবো, অর্থাৎ বাউন্ডারি লেয়ারটা এইভাবে আমার আস্তে আস্তে বড় হচ্ছে, এবং বাউন্ডারি লেয়ার বরাবর আমার ভেলোসিটি রেঞ্জ থাকতেছে। এটুকু বোঝা যাচ্ছে আমার সাথে? জি স্যার, বোঝা যাচ্ছে। জি স্যার। জি স্যার, বোঝা যাচ্ছে স্যার। এখন তোমরা জানো যে তোমার যখন মানে ভেলোসিটি বাড়তে থাকে, আস্তে আস্তে একটা সময় গিয়ে কি হয়, টার্বুলেন্ট ফ্লোতে চলে যায়। টার্বুলেন্ট ফ্লোতে গেলে যেটা হচ্ছে, এখানে টার্বুলেন্ট ফ্লো সরাসরি যায় না, প্রথমে একটা বাফার লেয়ার যায়। তো দেখো এখানে একদম এটা মানে সারফেসের কন্ট্যাক্টে আছে ফ্লুইড, সেটা কিন্তু মোটামুটি যেহেতু ভিসকসিটি সবচেয়ে বেশি, এখানে ভিসকাস এফেক্ট সবচেয়ে বেশি এফেক্টেড। সো এখানে মোটামুটি দেখবা যে ল্যামিনার ফ্লোটা মেনটেন হচ্ছে। এটা হয় এর পরের যে লেয়ার আছে, এর পরের লেয়ার যেটা আমরা বাফার লেয়ার বলি, সেখানে গিয়ে এই ডিস্ট্রিবিউশন অর্থাৎ ওর মুভমেন্টটা কিন্তু একটু যেটা হয় চেঞ্জ হতে শুরু করছে। আর যত তুমি ওয়াইয়ের ভ্যালু বাড়াবা এখানে দিয়ে টার্বুলেন্ট রিজনে যখন চলে যাচ্ছে, তখন মোটামুটি ডিরেকশন অফ ফ্লো মোটামুটি র্যান্ডমলি করা শুরু করতে। তো ওই যে রিজনটাকে আমরা বলতেছি টার্বুলেন্ট রিজন। তো যখন আমরা এই ল্যামিনার থেকে টার্বুলেন্ট রিজনে যাচ্ছি, তখন আমার দেখো ভেলোসিটি প্রোফাইলের ব্যাপারগুলো কিরকম চেঞ্জ হয়ে যাচ্ছে। ভেলোসিটি ডেফিনেটলি দেখা যাবে যে বেড়ে যায়, অনেক বেড়ে। কারণ আমার এই এই ভেলোসিটিটার ভ্যালুটাই মোটামুটি বেশি, সো এটা আবার একটা এফেক্ট করতেছে। যাই হোক, তখন আমার এই ভেলোসিটি প্রোফাইলের চেহারাটা মোটামুটি বাফার লেয়ার পর্যন্ত একরকম, বাফার লেয়ারের পরে টার্বুলেন্ট রিজনে গিয়ে মোটামুটি ভেলোসিটি কনস্ট্যান্ট, বাট মাচ মোর দেন দিস ভ্যালু। আর তো টার্বুলেন্ট হবে না ল্যামিনার হবে, এটা তোমরা রেনল্ডস নাম্বার দিয়ে তোমাদের আমরা ইউজ করে মানে বের করে থাকি। এটা তোমাদের মোটামুটি ভালোই জানা থাকার কথা, কারণ আমার হচ্ছে রো ইনফিনিটি এক্স ডিভাইডেড বাই মিউ, এটা আমরা ইউজ করি। এবং রেনল্ডস নাম্বারের ভ্যালু যদি আমরা বলি, মোটামুটি একটা ফ্ল্যাট প্লেট যদি চিন্তা করি, ফ্ল্যাট প্লেটের উপর দিয়ে যখন ফ্লো হবে এরকম, তখন এই ক্রিটিক্যাল ভ্যালু অফ রেনল্ডস নাম্বার যে ভ্যালুর নিচে থাকলে হচ্ছে আমরা বলি ল্যামিনার ফ্লো, উপরে গেলে আমরা বলি টার্বুলেন্ট ফ্লো। এই ভ্যালুটা 10⁵ অথবা 3 × 10⁶ এরকম রেঞ্জে করে। সারফেস রাফনেস বাড়ার সাথে সাথে টার্বুলেন্স লেভেল বাড়ে ইউজুয়ালি। আর তোমাদের যখন প্রবলেম সলভ করতে যাবে, তখন মোটামুটি এই ক্রিটিক্যাল ভ্যালুটা ইউজুয়ালি ইউজ করা হয়, 5 × 10⁵। এটা একটা রিপ্রেজেন্টেটিভ ভ্যালু। এই ক্রিটিক্যাল ভ্যালুটা ইউজ করলে আমরা বাউন্ডারি লেয়ারের ক্যালকুলেশন আমাদের জন্য কম্পারেটিভলি ইজিয়ার। তো ল্যামিনার এবং টার্বুলেন্স ফ্লোর ক্ষেত্রে যেটা হয় যে আমার যে কনসেন্ট্রেশন বাউন্ডারি লেয়ার, মানে তার মানে এখানে যে ফিগারটা আমরা দেখলাম, দেখতেই পাচ্ছ যে বাউন্ডারি লেয়ারটা ল্যামিনার পর্যন্ত একরকম, পরে গিয়ে কিন্তু বেড়ে যাচ্ছে।
এটার যদি রিপ্রেজেন্টেশন আমরা দেখি যে এক্সি পর্যন্ত আমার ল্যামিনার ফ্লো এইভাবে আমার বাড়তেছে, একটা ট্রানজিশন এয়ারে গিয়ে হালকা বাড়তেছে, এরপরে আমার টার্বুলেন্ট ফ্লো যাচ্ছে, তখন আবার লিনিয়ার অনুযায়ী ডেল্টা এক্স ভ্যালু বাড়তেছে। হিট ট্রান্সফার কোএফিসিয়েন্টটা কি হবে? হিট ট্রান্সফার কোএফিসিয়েন্টের ভ্যালু যেটা হয় যে ইউজুয়ালি আমরা জানি যে এই লিডিং এজ থেকে এক্স এর ভ্যালু বাড়ার সাথে সাথে আমরা ল্যামিনারেরটা এটা কত ক্লাস করে আসছি মোটামুটি এইরকম, শুরুতে এইচ এর লোকাল যে এইচ ভ্যালু আছে এক্স, এটা অনেক বেশি থাকে, আস্তে আস্তে কমতে থাকে, এবং এটা এই ল্যামিনার ফ্লোতে একই থাকবে। যখন টার্বুলেন্ট ফ্লোতে আসবে, টার্বুলেন্ট ফ্লোতে আসলে খেয়াল করে দেখো, তোমার ফিগার দেখলেই বুঝবা যে এখানে তোমার ভেলোসিটি গ্রেডিয়েন্টটা মোটামুটি এতটুকু পর্যন্ত আছে, তার মানে তোমার হিট ট্রান্সফারের কোএফিসিয়েন্ট বলো বা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট বলো, এটাও এতটুকু থাকবে। এখানে গিয়ে কিন্তু এই জিনিসটা আরো বেড়ে যাচ্ছে। তো এটার ব্যাপ্তিটা আরো বেড়ে যাওয়ার কারণে মানে এই কনভেকশন কোএফিসিয়েন্ট বলো অথবা মাস ট্রান্সফার কোএফিসিয়েন্ট বলো, যেটা ইউজ করো না কেন, সেই ভ্যালু এখানে মোটামুটি ল্যামিনার ফ্লোর থেকে অনেক বেড়ে যায়। বেড়ে গেলে একই এখানেও একই ব্যাপার, টার্বুলেন্ট ফ্লোর যে একদম শুরুর যে জায়গাটা আছে সেখানে কিন্তু এইচ এর ভ্যালুটা অনেক বেশি, আবার এক্স এর ভ্যালু যত বাড়তে থাকবে গ্রাজুয়ালি আবার কমতে থাকবে। এটা হচ্ছে মানে বলতে পারো ভ্যারিয়েশন অফ ভেলোসিটি বাউন্ডারি থিকনেস ডেল্টা এবং লোকাল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট এইচ। যখন একটা আইসোথার্মাল ফ্ল্যাট প্লেটের উপর দিয়ে আমার যখন ফ্লোটা বয়ে যাবে আর কি, ফ্লো হতে থাকবে। আর যদি বলো যে মানে আমরা যদি রেনল্ডস নাম্বারের কথা যেহেতু বলতেছি, এরকম একটা জিনিস, এই যে ক্রিটিক্যাল রেনল্ডস নাম্বার, অর্থাৎ যে জায়গায় গিয়ে আমার এই ল্যামিনার টু টার্বুলেন্ট ট্রানজিশনটা হচ্ছে, সেটার এফেক্ট কোন কোন প্যারামিটার দিয়ে হয়, তার মধ্যে একটা বলা হচ্ছে যে হিট এবং মাস ট্রান্সফার হয়, তাহলে মানে থার্মাল গ্রেডিয়েন্ট বলো বা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের কারণে এই এক্সির ভ্যালু কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কারণ ডেনসিটি এবং ডাইনামিক ভিসকোসিটি এই দুটো প্যারামিটার যেহেতু আছে, এগুলো কিন্তু আমার টেম্পারেচার এবং স্পেসিস কনসেন্ট্রেশনের সাথে খুব ভালোভাবেই এফেক্টেড হয়। পর যদি প্রবলেম দেখো, একটা প্রবলেম যেখানে বলা আছে ল্যামিনার থেকে টার্বুলেন্ট ট্রানজিশন হচ্ছে একটা ফ্রি স্ট্রিম ফ্ল্যাট প্লেটের উপরে, তারপর আমার ডেল্টা যদি আমরা বলি ডেল্টা ভ্যালু হয়ে চেঞ্জ হবে। এখানে বলা হচ্ছে এই প্লেটের থার্মাল যে ইকুইলিব্রিয়াম বলো, এটার টেম্পারেচার টিএস, আর ওয়াটারের যে ভেলোসিটি, এটা আমরা ধরতেছি যে উপর যে ওয়াটারটা ফ্লো করতেছে এটা হচ্ছে 1 মিটার পার সেকেন্ড, আর এই প্লেটের লেন্থটা আমরা ধরতেছি 0.6 মিটার। তো এখানে দুইটা কেস কনসিডার করতে বলছে, এখানে হচ্ছে টেম্পারেচার, ওয়াটারের টেম্পারেচার 300 কেলভিন ধরে, আরেকটাতে 350 কেলভিন ধরে যদি আমরা করি, সেক্ষেত্রে আমার কি ধরনের কন্ডিশন অ্যারাইজ করে? আমার ল্যামিনার এবং টার্বুলেন্ট রিজন দুটার ক্ষেত্রেই থাকবে। এক্সি পর্যন্ত হচ্ছে আমার ল্যামিনার, এরপরে আমার টার্বুলেন্ট। তো ল্যামিনার ফ্লো এর ক্ষেত্রে আমার যে লোকাল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট এইচ, এটাকে আমরা এই ইকুয়েশন দিয়ে আমরা বের করতেছি, সি ল্যামিনার ইনটু এক্স টু দি পাওয়ার -0.5। টার্বুলেন্টের জন্য বলছে এক্স টার্বুলেন্স হচ্ছে সি টার্বুলেন্স এক্স টু দি পাওয়ার -0.2। এই সি ল্যামিনার সি টার্বুলেন্স এগুলো এটা বলতেছে, এগুলোর ইউনিট হচ্ছে ওয়াট পার মিটার টু দি পাওয়ার 1.5 কেলভিন এই কোএফিসিয়েন্ট গুলো, আর সি টার্বুলেন্সের জন্য হচ্ছে ওয়াট পার মিটার টু দি পাওয়ার 1.8 কেলভিন, এবং এগুলোর ভ্যালু টেম্পারেচার সাথে সাথে এই কোএফিসিয়েন্ট গুলো চেঞ্জ হচ্ছে। সি ল্যামিনার 300, 395, 350 কেলভিন হয়ে গেলে সেটার ভ্যালুটা 477 হয়ে যাচ্ছে। আর সি টার্বুলেন্স যেটা, এটা 300 কেলভিনে এটা 330, যদি আমি টার্বুলেন্ট ফ্লোতে 350 কেলভিনে চলে যাই তখন এটার ভ্যালু বেড়ে 3600 চলে যাচ্ছে। এখন এই যে ভ্যালু গুলো পাচ্ছি, এটার ইমপ্লিকেশন গুলো কি আছে? এখন যেহেতু বলা হচ্ছে সি ন্যাচারাল ফ্লো, ওয়াটার টেম্পারেচার আর একটা থার্মাল ডিপেন্ডেন্সি আছে, তার মানে আমার যে ফ্লুইডের প্রপার্টি এখানে চেঞ্জ হয়ে যাবে। আমার যদি অ্যাভারেজ কনভেকশন কোএফিসিয়েন্ট এইচ বাড়ে, এটা আমরা যদি বের করব এন্টার প্লেটের জন্য এই দুইটা টেম্পারেচারে, তখন আমরা কি পাবো এখানে বের করতে বলছে। এখানে ওয়াটার একটা ফ্ল্যাট প্লেটের উপর দিয়ে যাচ্ছে, এক্সপ্রেশন গুলো মোটামুটি আমার দেয়া আছে। আমি যদি এইচ বার বের করতে চাই, এইচ বারের ক্ষেত্রে আমরা কি করবো? অ্যাজাম্পশন গুলো হচ্ছে আমরা স্টেডি স্টেট কন্ডিশন ধরতে পারি, রেনল্ডস নাম্বার যদি আমরা যেটা নরমাল ভ্যালু যেটা 5 ধরে নেই, সেক্ষেত্রে খেয়াল করে দেখো প্রপার্টি গুলো দেখো, আমার প্রপার্টি লাগবে হচ্ছে রো এর ভ্যালু লাগবে, যেহেতু এক্স এর জন্য আমার কি লাগে রো, আর মিউ লাগবে, এটা হচ্ছে ডাইনামিক ভিসকোসিটি। তো ডেনসিটি
300 কেলভিনে হচ্ছে 997 কেজি পার মিটার কিউব, আর ডাইনামিক ভিসকোসিটি হচ্ছে 855 নিউটন সেকেন্ড পার মিটার স্কয়ার। এই যে ভ্যালুগুলো, এই ভ্যালুগুলো তোমাদের বইয়ের যে টেবিল আছে, তোমাদের অ্যাপেন্ডিক্সে দেখবে, অ্যাপেন্ডিক্সে এরকম টেবিলে আছে। প্রবলেম যখন তোমাদের পরীক্ষা দেওয়া থাকবে, আইদার দেওয়া থাকবে অথবা আমার টেবিলটা দেওয়া থাকবে, টেবিল করে নিবা। এখন দেখো, যদি আমার টেম্পারেচার যদি আমি 50 ডিগ্রি সেলসিয়াস বাড়ায় দিই, 50 কেলভিন বাড়ায় দিই, ডেন্সিটি ডেফিনেটলি কি হয়ে যাবে, কমে যাবে, এবং ভিসকোসিটিও কি হবে। টেম্পারেচার বাড়ার সাথে সাথে ফ্লুইডের ডেন্সিটি কি হয় তোমার সাথে ডেন্সিটি কমে যায় স্যার। ডেন্সিটি কমে স্যার। কমে, ভিসকোসিটিও যেটা হয়, ভিসকোসিটিও কিন্তু যেহেতু ডেন্সিটি কমে যায়, ফ্লুইডিটি বাড়ে, ডেন্সিটি কমা মানে হচ্ছে ফ্লুইডিটি বাড়া, ভিসকোসিটি কমে যায়। এই যে প্রপার্টি চেঞ্জ হচ্ছে, এটার ইমপ্লিকেশনটা 300 কেলভিনে এক্সির জন্য যদি তুমি এই ভ্যালুগুলো বসায় দাও, রেনল্ড নাম্বার 5 × 10⁵, তোমার আর হচ্ছে এই মিউর ভ্যালু এটা, রো এর ভ্যালু এটা, এটা বসাইলে তুমি পাচ্ছ এটা এক্সি ভ্যালু হচ্ছে 0.43, মানে তোমার 430 সেন্টিমিটার পরেই তোমার ল্যামিনার ফ্লো শেষ। আর যদি তুমি 350 কেলভিনে আসো, তখন দেখো তোমার ডেন্সিটির ভ্যালু তোমার চেঞ্জ হচ্ছে, আবার এই উপরে যেটা তোমার ভিসকোসিটি এটাও চেঞ্জ হচ্ছে। এর ফলে এক্সির ভ্যালু চলে আসতেছে 190 সেন্টিমিটার। তার মানে ল্যামিনার ফ্লোর যে ট্রানজিশন, ল্যামিনার থেকে ট্রানজিশন হয়ে যেটা টার্বুলেন্টে যাচ্ছে, সেটা কি খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যাচ্ছে। এটা 430 সেন্টিমিটার ছিল, এটা গেছে 190 সেন্টিমিটার। এখন আমার যে এইচ বারের যে ফর্মুলা, এইচ বারের ফর্মুলা হচ্ছে আমরা লিখতে পারি আমাদের যে এটাতে আছে 1/L length of plate integration of local heat transfer H ds over boundary 0 to L। এখন এখানে এই যে আমার ভাগ হয়ে যাচ্ছে, একটা ল্যামিনার ফ্লো থাকতেছে, ল্যামিনার ফ্লো পর্যন্ত আমার আমরা যে একটু আগে যে প্রবলেম মানে ফর্মুলাটা দেখলাম, আমাদের ফর্মুলা অনুযায়ী আমাদের ল্যামিনার ফ্লোর জন্য আমার একরকম এক্সপ্রেশন, টার্বুলেন্টের জন্য কিন্তু এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই তো? তার মানে আমার যেটা করতে হবে, এখানে এইচ বার যেটা আছে, এইচ বার যখন বের করব, আমি যদি এই ইকুয়েশন ইউজ করতে চাই, আমাকে টার্বুলেন্ট রিজিয়নটা একটা ভাগে রাখতে হবে, যেটা হচ্ছে 0 থেকে xc পর্যন্ত ভ্যারি করতে, সরি ল্যামিনার ফ্লো যেটা 0 থেকে xc পর্যন্ত, এখানে আমার এই ল্যামিনারটা আমরা ইউজ করবো। এটা একটা পোর্শন। সেকেন্ড পোর্শন হচ্ছে আমার ল্যামিনার থেকে ট্রানজিশন হয়ে কি হচ্ছে টার্বুলেন্ট যাচ্ছে, সেটা শুরু হচ্ছে xc থেকে L পর্যন্ত, এটা হচ্ছে টার্বুলেন্ট রিজিয়ন। এখানকার জন্য আমার এই এইচ টার্বুলেন্ট এই ভ্যালুটা আমার ইউজ করতে হবে। এই ইকুয়েশনটা বোঝা যাচ্ছে? খেয়াল করে দেখো। জি স্যার। সেক্ষেত্রে খেয়াল করে দেখো, আমার যদি যখন 300 কেলভিন হচ্ছে, তখন এই এক্স এর ভ্যালুটা হচ্ছে 0.43 মিটার, তাই তো? এবং সেক্ষেত্রে আমার ইকুয়েশনটা হচ্ছে যে সি ল্যামিনার যেটা 395 বলো, সি টার্বুলেন্টের ক্ষেত্রে 330, এই জিনিসগুলো যদি আমি বসায় দিই, তাহলে আমি এইচ বারের একটা ভ্যালু এখানে পেয়ে যাবো। আর যদি 350 কেলভিনে আসি, তখন চেঞ্জ হচ্ছে কোন জায়গাগুলো দেখো, সি ল্যামিনার আর সি টার্বুলেন্সের যে কোএফিসিয়েন্ট 477, 300, 3600 হচ্ছে। আর যেটা আমার এক্স এর ভ্যালু ছিল 0.43, সেই জায়গায় আমি 0.19 বসাবো। এটা যদি বসাই, খেয়াল করে দেখো, এইচ বারের ভ্যালু 300 কেলভিন আমরা পাচ্ছি 1620, আর 350 কেলভিনের সেই ভ্যালুটা আসতেছে 3710। তার মানে এটার থেকে এটা যদি আমি রেশিও করি, কোনটা বেশি? 300 কেলভিনে এইচ বার বের করছি, একটা 350 কেলভিনে এইচ বার বের করছি। যেটা 350 কেলভিনে বের করলাম, সেটার ভ্যালুটা কি? বেশি। ডাবলেরও বেশি আসবে, তাই তো? আমরা যদি এটাকে মানে তোমার ফিগারে দেখাই, খেয়াল করে দেখো, এটা আমার যে এই লাইন যেটা আছে, সলিড লাইন, এটা হচ্ছে আমার 300 কেলভিনে লোকাল এইচ এর ভ্যালু। এটা আমার ল্যামিনার রিজনে এইভাবে আমার আস্তে আস্তে কমতেছে, এখানে ট্রানজিশন হয়ে এখানে টার্বুলেন্ট আসতেছে, টার্বুলেন্ট রিজনে বেড়ে যাবে, বেড়ে গিয়ে এরকম আসছে। আর এই যে এই কার্ভ, এটার মানে এটা তো বলতেছে এইচ হচ্ছে লোকাল এইচ, এটার অ্যাভারেজ ভ্যালুটা হচ্ছে আমার এই যে ব্ল্যাক লাইন, তার মানে এটার ভ্যালু হচ্ছে 1600 সামথিং, তাই তো? আর যেটা 350 কেলভিনে, 350 কেলভিনে আমার ডটেড লাইন, এটা হচ্ছে আমার ল্যামিনার রিজন পর্যন্ত আমার লোকাল ভ্যালু অফ এইচ, এখানে ট্রানজিশন হয়ে যাচ্ছে, টার্বুলেন্ট রিজনে আমার এইভাবে ভ্যারি করতেছে।
এবং এই 350 কেলভিনে টোটাল ভ্যালু অফ এইচ ওভার দ্য প্লেট এটা যদি অ্যাভারেজ করি সেটা ভ্যালু আমরা পাচ্ছি 3700 সামথিং। এটার থেকে এটা প্রায় ডাবল। তো তার মানে আমার যদি কন্ডিশন আমি চেঞ্জ করি, টেম্পারেচার চেঞ্জ হয়ে যায় বা অন্য কিছু চেঞ্জ হয়ে যায়, তখন আমার হিট ট্রান্সফার কোএফিসিয়েন্টের ভ্যালু ড্রাস্টিক্যালি আমার চেঞ্জ হয়ে যাচ্ছে। এটাই বলতেছে একটা হচ্ছে প্রায় টয়েস হয়ে যাচ্ছে, একটা স্ট্রং টেম্পারেচার ডিফারেন্স আছে। স্ট্রং টেম্পারেচার ডিফারেন্সটা খেয়াল করে দেখবে, একটা হচ্ছে এক্সি, অর্থাৎ এখানে এক্সি 830 সেন্টিমিটার, এখানে 190 সেন্টিমিটার একটা শিফট হচ্ছে, এবং এই শিফট হওয়ার কারণে যেটা হচ্ছে আমার এইচ এর ভ্যালু কিন্তু বেড়ে যাচ্ছে, এবং স্মলার ভিসকোসিটি যেটা এটাও এখানে কন্ট্রিবিউট করতেছে। আমরা যখন হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট বের করতে যাবো, আমাদের আসলে ফ্লো এর ক্যারেক্টারিস্টিক্স কি, ল্যামিনার না টার্বুলেন্ট হচ্ছে বা এগুলা লোকেশন কি এবং অ্যাভারেজ কতটুকু আসতেছে, এই জিনিসগুলো বের করাটা কিন্তু খুব জরুরি একটা জিনিস। ঠিক আছে, আজকে এ পর্যন্ত রেখে দিচ্ছি। তোমাদের নেক্সট ক্লাস তো কালকে, তাই না? আচ্ছা স্যার, হ্যালো শুনতেছি, বলো। স্যার, আমাদের আজকে সিটির একটা কোয়েশ্চেনে মানে অন্য গ্রুপের মেবি মানে এটা প্রিভিয়াস ইয়ারে হয়তো আসছিল যে যদি আমাদের টেম্পারেচারটা আলাদা থাকে তখন আমরা ফাইনালি ম্যাথটা কিভাবে করব? তোমাদের এখানে একটা ব্যাপার হচ্ছে যে মানে তুমি যখন প্রবলেম সলভ করতে যাবে তোমাকে কি করতে হবে, তোমার কনসেপ্ট তোমাকে ইউজ করতে হবে। একটা পুরোটাই কিন্তু কনসেপ্ট হচ্ছে তোমার এই যে তোমার স্পেকট্রাল ডিস্ট্রিবিউশন বলো বা তোমার টোটাল ডিস্ট্রিবিউশন বলো, এমসিভিটি, এগুলো কিন্তু টেম্পারেচারের সাথে সাথে স্পেকট্রাল ডিস্ট্রিবিউশনও চেঞ্জ হয়ে যায়। মানে এমন না যে একই টেম্পারেচার যে স্পেকট্রাল ডিস্ট্রিবিউশন পাচ্ছ সেটা পরেরটা তো থাকবে। সেই হিসেবে তোমার আসলে যে টেম্পারেচার ডিস্ট্রিবিউশনে তুমি বের করতে যাচ্ছ ওই টেম্পারেচারেই তোমার স্পেকট্রাল ডিস্ট্রিবিউশনটা তোমাকে বের করতে হবে। মানে স্যার আপনি বলতে চাচ্ছেন আমাদের গ্রাফটাকে চেঞ্জ করতে হবে? বিশেষ করি মানে তোমাকে জানতে হবে হচ্ছে, সে ধরো তোমাকে বলা থাকলো 1000 ডিগ্রি সেলসিয়াসে স্পেকট্রাল ডিস্ট্রিবিউশন দেয়া আছে। এখন যদি 2000 ডিগ্রি সেলসিয়াসে সেম ডিস্ট্রিবিউশন ইউজ করা যায় তখন তুমি ওটা ইউজ করতে পারো। আর যদি চেঞ্জ হয়ে যায় তখন তোমাকে কি করতে হবে, তোমাকে অবশ্যই 2000 কেলভিনে বা 2000 ডিগ্রি সেলসিয়াসের যে আলাদা একটা যেটা আছে ওই ভ্যালুগুলো তখন তোমাকে কি করতে হবে, ইউজ করতে হবে। আমি কেমনে বুঝবো চেঞ্জ হবে কি হবে না? এটাই কথা। এখন কথা হচ্ছে যে তোমার আমরা যে প্রবলেমগুলো দিয়ে রাখি প্রবলেমের মধ্যে তো তোমার বলেই দেওয়া থাকে যে এটা কোনটা। তোমার যদি এমন হয় যে তোমার যেটা আজকে প্রবলেম যেটা সমস্যা হলো বললো যে দেয়া নাই, সেক্ষেত্রে তুমি একটা করতে পারো, তুমি ধরে নিতে পারো যে তুমি সেম ডিস্ট্রিবিউশন আছে। এটা হচ্ছে তোমার যে তোমাদের কোশ্চেনে দেখবে যে সবসময় লেখা থাকে যে অ্যাজাম্পশন করা। যদি প্রবলেমের মধ্যে তোমার কোনো মানে ডাটা গিভেন না থাকে বা ডাটা যদি তোমার মনে হয় মিসলিডিং মনে হয়, এখন তোমার জন্য সুবিধা আছে এটাই যে তুমি এখন রিলায়েবলি তুমি একটা অ্যাজাম্পশন করতে পারো যে আসলে কোনটা তুমি ইউজ করবা বা কোন ভাবেটা ইউজ করবা। এখন তুমি যদি বলে দাও যে তোমার, যেমন ধরো ডিফিউজ ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আমরা বলি যে ইমিসিভিটি এবং অ্যাবজর্পটিভিটি আসলে কি হয়, সেম সেম হয়। তো তোমার যদি ইমিসিভিটির ডাটা দেওয়া থাকে তুমি তাহলে কি করতে পারো, তুমি ওই ভ্যালুটাই তুমি অ্যাবজর্পটিভিটি ক্যালকুলেশনের জন্য তুমি ইউজ করতে পারো, তাই তো? এখানে তোমাদের এরকম যদি এমন হয় যে তোমার 1000 কেলভিন দেওয়া আছে ভ্যালু, তোমার 2000 কেলভিন বের করতে বলছে, তখন তোমার জন্য স্ট্রেট ফরওয়ার্ড ওয়ে হচ্ছে তুমি বলতে পারো যে না 2000 কেলভিনের জন্য আমি এই সেম ভ্যালুটাই আমি ইউজ করবো। আচ্ছা, বুঝাতে পারছি কি আমি? জি স্যার বুঝছি। মানে আমরা অ্যাজাম্পশনে জাস্ট লিখে ডাইরেক্ট ভ্যালুটা ইউজ করতে পারবো। তোমাকে যেটা করতে হবে, তুমি যেটাই করো না কেন তোমাকে অবশ্যই তোমার কনসেপ্টে যাইতে হবে। কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেলে তুমি অ্যাজাম্পশন করতে পারো যে তোমার এই ভ্যালুটা দেওয়া আছে, তোমার এই ভ্যালু দেওয়া নাই। তোমার লাগবে আসলে 2000 কেলভিনের ভ্যালু, বাট দিস ভ্যালু ইজ নট গিভেন। বাট 1000 কেলভিনের ভ্যালু আছে, তুমি বলতে পারো যে আমরা এটাকে ধরে নিচ্ছি যে দিস ভ্যালু ইজ অ্যাপ্লিকেবল ফর অলসো 2000 কেলভিন। আচ্ছা, মানে তাহলে যদি আমাদের স্যার আমাদের যদি টার্ম ফাইনাল এই ধরনের কোশ্চেন আসে আমরা জাস্ট অ্যাজাম্পশনে লিখে দিলে হবে যে আমি বলতেছি তোমাদের যদি ধরো পরীক্ষার সময় এই ধরনের এমন হয় যে তোমার কোনো ডাটা মিসিং আছে, তোমাদের দেখবা যে কোশ্চেনটা লেখাও থাকে, কোনো ডাটা যদি মিসিং থাকে সেক্ষেত্রে তোমরা যেটা করতে পারো তোমার অ্যাভেলেবল যে ডাটাগুলো আছে সেটার মধ্যে কোনোটা যদি তোমার মনে হয় যে দিস ইজ রিলায়েবল সেটা তুমি ইউজ করতে পারো। অথবা তোমার যদি মনে হয় যে কোন ডাটাই দেখা নাই, তারপর আমি ধরে নিচ্ছি যে আমি একটা আমার মনে হচ্ছে যে এরকম একটা ডাটাকে আমি ইউজ করতে পারি, তুমি যদি ওটা পাশে লিখে দাও তাহলে ওটা ভ্যালিড হিসেবে কাউন্ট হবে। আচ্ছা স্যার, আমাদেরকে ধরেন 1000 ডিগ্রি 1000 কেলভিনে যে টেম্পারেচার ডিস্ট্রিবিউশনটা দেওয়া আছে ওইটা কি আমরা মানে 2000 এর জন্য চেঞ্জ করার কোনো ওয়ে আছে? এখানে তোমার ওই যেটা বলতেছো যে যেহেতু ডিস্ট্রিবিউশনটা টেম্পারেচার সাথে, হ্যাঁ তুমি বলতে পারো যে টেম্পারেচার সাথে কিভাবে চেঞ্জ হবে সে মানে নেচারটা তুমি জানতে চাও, তাই তো? এটা তুমি যদি বের করতে চাও তোমার মানে যেটা করতে হবে তোমরা মানে আমরা যে থিওরিটা পড়ি
যে রেডিয়েশনের নেচারটা কিরকম। একটা হচ্ছে আমরা ফোটন থিওরি ইউজ করতে পারি, আর একটা ইউজ করতে পারি। একটা হচ্ছে তোমার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তাহলে তোমাকে যেটা করতে হবে, তোমাকে কিন্তু ওই কনসেপ্টে চলে যেতে হবে। আর তখন তোমার যেটা হবে সময়, মানে তুমি বের করতে পারবে ঠিকই, আর তোমাকে ক্যালকুলেশন করে বের করে আসতে তোমাকে কি সময় লাগবে অনেক বেশি। আর পরীক্ষার হলে তোমার হয়তো সেই সময়টা তুমি নাও পেতে পারো। তুমি রিয়েল লাইফে যখন করবে তখন তোমার জন্য এটা কোনো সমস্যা না। তুমি তাহলে তুমি কি করতে পারো, অন্য জায়গা থেকে করতে পারো। পরীক্ষার সময়ের জন্য যেটা বলতেছি, তখন তোমাকে কিন্তু আসলে কি করতে হবে, অ্যাজিউম করে সেম লিখে অ্যাজিউম করবে, এবং অ্যাজাম্পশনটা অবশ্যই রিলায়েবল হবে। অ্যাজাম্পশনে লিখতে হবে জিনিসটা। আচ্ছা স্যার, আরেকটা ছোট কোশ্চেন ছিল যে টোটাল স্পেকট্রাল এমিসিভিটি এবং আপনার হেমিস্ফেরিক্যাল এমিসিভিটি এই দুটোর মধ্যে কি কোনো ডিফারেন্স আছে? না, টোটাল স্পেকট্রাল এমিসিভিটি যখন বলি তখন কিন্তু যেটা হয় যে মানে আমরা টোটালটাকে তুমি কনভার্ট করতে পারো স্পেকট্রালের সাথে। মানে স্পেকট্রালে হচ্ছে শুধু একটা স্পেকট্রাল রিজন তুমি কাউন্ট করতেছো, আর টোটালে তুমি বলতেছো সবগুলো মানে মানে যেটা আছে সেটা একটা অ্যাভারেজ ভ্যালু তুমি নিয়ে নিচ্ছ, তাই তো? তোমার যেটা হেমিস্ফেরিক্যাল সেটা হচ্ছে তোমার ধরো তুমি যখন মানে ব্যাপারটা এরকম হচ্ছে, যখন তুমি যদি একটা পার্টিকুলার ডিরেকশনের জন্য বলো, ডিরেকশন আর টোটাল ডিরেকশন পার্থক্যটা এই জায়গায়। ডিরেকশনালের সাথে হচ্ছে তোমার টোটাল, আর স্পেকট্রালের সাথে হচ্ছে তোমার স্পেকট্রালের সাথে টোটাল, আর তোমার হচ্ছে যেটা ডিরেকশনালের সাথে তোমার হচ্ছে হেমিস্ফেরিক্যাল। এই দুইটা হচ্ছে ডিস্টিংশন। আচ্ছা জাস্ট স্যার একটা কনফিউশন ছিল তাই জন্য, মানে যদি আজকে আমাদেরকে আপনি যে কোয়েশ্চেনটা দিলেন গ্রাফ দিয়ে, সেম কোয়েশ্চেনে যদি আমাকে টোটাল স্পেকট্রাল এমিসিভিটি বের করতে বলে, তখন কি আমি সেম ম্যাথটাই করব? এক্স্যাক্টলি, তোমার টোটাল মানে তোমার যেটা টোটাল স্পেকট্রাল এমিসিভিটি সেটার মধ্যে তোমার কি লাগবে? ডিরেকশন লাগবে না স্যার? এখানে তো তোমার ধরে নেওয়া হচ্ছে যে তোমার ডিফিউজ কথাটা উল্লেখ করা আছে। তুমি যদি প্রবলেম দেখো, ডিরেকশনের উপর ডিপেন্ড করে না। ডিপেন্ড করে না। তোমার যদি তোমার ব্যাপারটা এরকম হয় যে তোমার ডিরেকশন বের করতে হবে, তখন তোমাকে কি করতে হবে, তোমার ক্যালকুলেশন করতে হবে। টোটাল স্পেকট্রাল কি একসাথে থাকতে পারে? মানে স্যার টোটাল তো পারে। তোমরা যদি তোমাদের কনসেপ্টটা দেখো, কনসেপ্টের মধ্যে কিন্তু আছে। তোমাদের যদি প্রবলেম গুলো দেখা যায়, একটা প্রবলেম মধ্যে করানো হয়েছে যে তোমার মানে ডিরেকশন থেকে প্রথমে তোমার ডিরেকশন মানে একটা পার্টিকুলার ডিরেকশনের জন্য তুমি বের করে তুমি সবগুলো ডিরেকশন বের করবা, এরকম করবা। এটার পরে আবার ওয়েভলেন্থ মানে স্পেকট্রালের সাথে তুমি কাউন্ট করবে। তোমাদের খুব সম্ভবত একটা প্রবলেম এরকম করাইছি আমি, এক্সাম্পল বোধহয় 3 বা 4 এরকম কিছু একটা দেখে নিও তোমাদের বই। দুইটাই করতে হবে, এরকম প্রবলেমও তোমাদের আছে। আর কেউ কিছু বলবা? না স্যার, বুঝতে পারছি, থ্যাংক ইউ। সালাম। তোমরা আর কোনো কোশ্চেন আছে? আচ্ছা ঠিক আছে, কোশ্চেন নাই। ঠিক আছে, সবাই ভালো থাকে তাহলে।